পলিটিক্যাল সায়েন্স কি না মেজর 11 সেখান থেকে 5th সেমিস্টারের ন্যাশনালিস্ট স্ট্রাগল ইন ইন্ডিয়া, যার বাংলা ভারতে জাতীয়তাবাদী সংগ্রাম, সেখান থেকে কিছু এসএকিউ প্রশ্ন তুলে ধরছি। তাহলে কি বলছে না ভারতের জাতীয়তাবাদ অধ্যায়ের আধুনিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়? না ভারতের জাতীয়তাবাদ অধ্যয়নে আধুনিক দৃষ্টিভঙ্গি বলতে বোঝায় জাতীয়তাবাদকে শুধু রাজনৈতিক নেতাদের আন্দোলন হিসেবে না দেখে সাধারণ মানুষের ভূমিকা, সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা, সংস্কৃতি, গণ আন্দোলন ও উপবেশী ধরি চেতনার বিকাশ, এই সব দিকে একসাথে বিবেচনা করে ব্যাখ্যা করো। দুয়ে কি বলছে না ভারতের সংস্কৃতি জাতীয়তাবাদের মৌলিক বৈশিষ্ট্য। না ভারতের সংস্কৃতি জাতীয়তাবাদের মৌলিক বৈশিষ্ট্য হলো বহুত্ববাদ ও সংহনশীলতা, আরেকটা সাংস্কৃতিক ঐক্যবোধের উপর জোর। তাহলে বহুত্ববাদ ও সংহনশীলতা, এখানে ভারতীয় জাতীয়তাবাদ বিভিন্ন ধর্ম, ভাষা, জাতি ও সংস্কৃতির সহাবস্থানকে গুরুত্ব দিয়ে থাকে বা দেয়। আর সাংস্কৃতিক ঐক্যবোধের উপর জোর, সেখানে বৈচিত্র্যের মধ্যে একটি সাধারণ সাংস্কৃতিক চেতনা ও ঐতিহ্যকে জাতীয় পরিচয়ের ভিত্তি হিসেবে দেখা যায়। সংক্ষেপে বললে কি না ভারতের সংস্কৃতি জাতীয়তাবাদ বৈচিত্র্য, উদারতা ও সাংস্কৃতিক ঐক্যের ধারণার উপর প্রতিষ্ঠিত। 3 নম্বরে ভারতের জাতীয়তাবাদ অধ্যয়নে র্যাডিক্যাল দৃষ্টিভঙ্গির তাৎপর্য কী? না ভারতীয় জাতীয়তাবাদ অধ্যয়নে র্যাডিক্যাল দৃষ্টিভঙ্গির তাৎপর্য হলো গণসংগ্রামকে গুরুত্ব দেওয়া। র্যাডিক্যাল দৃষ্টিভঙ্গি দেখায় যে জাতীয়তাবাদ শুধু নেতাদের দ্বারা নয়, কৃষক, শ্রমিক, ছাত্র, নারী সহ সাধারণ জনগণের সংগ্রাম দ্বারা গঠিত। বিয়ে সামাজিক অর্থনৈতিক বৈষম্যকে তুলে ধরা, সেখানে কি বলেছে না এটি উপনিবেশিক শোষণ, শ্রেণী বৈষম্য ও অর্থনৈতিক বঞ্চনার ভূমিকা ব্যাখ্যা করে জাতীয়বাদের পরিসরে আরও বহুমাত্রিক ও বাস্তবসম্মত করে। সংক্ষেপে বললে কি না র্যাডিক্যাল দৃষ্টিভঙ্গি জাতীয়তাবাদকে নেতা কেন্দ্রিক না রেখে জনসমাজ ও অর্থনৈতিক বাস্তবায়ন ভিত্তিতে ব্যাখ্যা করে। 4 নম্বরে কি বলছে না ভারতের জাতীয়তাবাদীর বিভিন্ন দৃষ্টিভঙ্গির একটি গুরুত্ব উল্লেখ করো। সেখানে ভারতের জাতীয়তাবাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গির একটি গুরুত্ব হলো না এগুলো জাতীয়তাবাদের ইতিহাসকে একদিকে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করার সুযোগ দেয়, ফলে জাতীয়তাবাদের প্রকৃত স্বরূপকে আরও পরিষ্কার ও পূর্ণভাবে বোঝা যায়। সংক্ষেপে এটাকে বললে কি হবে না বিভিন্ন দৃষ্টিভঙ্গি জাতীয়তাবাদ বোঝাকে বহুমাত্রিক ও গভীর করে তোলে। এরপর কি বলছে না ভারতের সংস্কৃতি জাতীয়তাবাদ এবং এর সঙ্গে যুক্ত একজন চিন্তাবিদের নাম। তাহলে ভারতের সংস্কৃতি জাতীয়তাবাদের সঙ্গে যে যুক্ত একজন গুরুত্বপূর্ণ চিন্তাবিদ হলেন কে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি বন্দে মাতরম রচনা করে সাংস্কৃতিক জাতীয়তাবাদকে শুরু ভিত্তি দেয়। ছয়ে সংস্কৃতি জাতীয়তাবাদ ও আধুনিক জাতীয়তাবাদের মধ্যে কি পার্থক্য রয়েছে? না সংস্কৃতি জাতীয়তাবাদ ও আধুনিক জাতীয়তাবাদের পার্থক্যে সাংস্কৃতিক জাতীয়তাবাদকে ধর্ম, ভাষা, ঐক্য, ইতিহাস এবং সাংস্কৃতিক ঐক্যের ভিত্তিতে ব্যাখ্যা করে, আর আধুনিক জাতীয়তাবাদ সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক আন্দোলন ও জনগণের অংশগ্রহণ এই ব্যবস্থার বাস্তব দিকগুলোর উপর ভিত্তি করে ব্যাখ্যা করে। সংক্ষেপে বললে কি না সাংস্কৃতিক জাতীয়তাবাদ সাংস্কৃতিক ঐক্যকে গুরুত্ব দেয়, আর আধুনিক জাতীয়তাবাদ
সমাজ, রাজনীতি ও অর্থনৈতিক ব্যবস্থাকে গুরুত্ব দেয়। 7 নম্বরে 1857 সালে মহাবিদ্রোহের ফলে ভারতে ব্রিটিশ শাসনের প্রধান ফলাফল কী হয়েছিল? না 1857 সালের বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকারের প্রধান ফলাফল ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয় এবং ভারতে শাসনভার সরাসরি ব্রিটিশ সরকারের হাতে চলে যায়। তারপর থেকে ব্রিটিশ রাজ শুরু হয়। বিয়ে সেনাবাহিনী পুনর্গঠন ও কঠোর নিয়ন্ত্রণ, ভারতীয় সৈন্যদের উপর কড়া নজরদারি এবং ইউরোপীয় সৈন্যর সংখ্যা বৃদ্ধি করা হয়। সংক্ষেপে বললে কোম্পানি শাসনের অবসান এবং সরাসরি ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। এটাই ছিল প্রধান ফলাফল। 8 নম্বরে 1857 সালের বিদ্রোহের অবসান ভারতীয় জাতীয়তাবাদকে কিভাবে প্রভাবিত করেছিল? না 1857 সালের বিদ্রোহের অবসান ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল। এ জাতীয়তাবাদের বীজ রোপিত হয়। সেখানে বিদ্রোহ দমন হলেও ভারতীয়রা প্রথমবার বুঝতে পারে যে ব্রিটিশ শাসন তাদের সাধারণ শত্রু, ফলে ঐক্যের চেতনা জন্ম নেয়। বিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা জোরদার, সেখানে ব্রিটিশ কাঠামো, দমননীতি ও অবিশ্বাস ভারতীয়দের মধ্যে স্বদেশী ও জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি শুরু করে। সংক্ষেপে সেটাই বললে কি না বিদ্রোহ ব্যর্থ হলেও এটি ভারতীয় জাতীয়তাবাদের সূচনা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা রেখেছিল। 9 1857 সালের বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি পরিণতি হয়েছিল? না 1857 সালের বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিণতি হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সম্পূর্ণভাবে বিলুপ্ত, মানে শেষ হয়ে যায়, এবং ভারতের শাসনভার সরাসরি কার? না ব্রিটিশ রাজ প্রতিষ্ঠা হয় বা ব্রিটিশ সরকারের হাতে চলে যায়। 10 নম্বরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কারা প্রতিষ্ঠা করেছিল? না ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দমোহন বসু। কত সালে? না 1876 সালে। 11 নম্বর ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে ভারত সভার ভূমিকা ছিল কি? না ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে ভারত সভার ভূমিকা ছিল যুব সমাজকে সংগঠিত করা, আন্দোলনকে সক্রিয় সমর্থন করা। তাহলে যুব সমাজকে সংগঠিত করা, ভারত সভা তরুণদের জাতীয় আন্দোলনে যুক্ত করে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে, আর আন্দোলনকে সক্রিয় সমর্থন এটি স্বদেশী বয়কট ও প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে জাতীয়তাবাদী আন্দোলনকে শক্তিশালী করে। সংক্ষেপে এটাই বললে কি না ভারত সভা জাতীয় চেতনা জাগানো ও আন্দোলনকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 12 নম্বর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠনের আগে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক জাতীয়তাবাদী সংগঠনের নাম? না ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠনের আগে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক জাতীয়তাবাদী সংগঠনের নাম হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। কত সালে? না 1876 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। কে প্রতিষ্ঠিত করেছিল? না সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করেন। 17 নম্বর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রধান উদ্দেশ্য কী ছিল? না ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের রাজনৈতিক অধিকার রক্ষা ও বিস্তার করা, আর শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীকে সংগঠিত করে জাতীয় আন্দোলনের ভিত্তি শুরু করা। সংক্ষেপে রাজনৈতিক অধিকার আদায় ও জাতীয় চেতনা গঠনই ছিল এর মূল উদ্দেশ্য। 14 নীল বিদ্রোহ কী নিয়ে ছিল? না নীল বিদ্রোহ ছিল যখন ইউরোপীয় নীলকররা কৃষকদের জোর করে নীল চাষ করাতো এবং অত্যাচার করত, তার বিরুদ্ধে বাংলার কৃষকদের সংগঠিত প্রতিরোধ আন্দোলন, তাকে নীল বিদ্রোহ বলা হয়। এটি
1859 থেকে 60 সালের মধ্যে হয়েছিল। নীল চাষের জুলুমের বিরুদ্ধে কৃষকদের বিদ্রোহেই ছিল নীল বিদ্রোহ, সংক্ষেপে বলতে গেলে। 15 নম্বর, সাঁওতাল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? না, সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1855 সালে। 1855 থেকে 1856 সাল এই সময়ের মধ্যে সাঁওতাল বিদ্রোহ দেখা দিয়েছিল। সাঁওতাল বিদ্রোহের নেতা কে? না, সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল সিধু এবং কানু মুর্মু এবং তাদের দুইজন সহকর্মী বা ভাই কে? চাঁদ এবং ভৈরব পরে নেতার রূপ ধারণ করেছিল। 17, নীল বিদ্রোহে ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়া কী ছিল? না, নীল বিদ্রোহে ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়া ছিল নীল কমিশন গঠন। কৃষকদের অভিযোগ তদন্তের জন্য সরকার একটি বিশেষ কমিশন নিয়োগ করে, সেটি 1860 সালে। জোর করে নীল চাষ করানো নিষিদ্ধ। না, কমিশনের রিপোর্টের পর কৃষকদের বাধ্যতামূলক নীল চাষ বন্ধ করা হয়। এটাই ছিল নীল বিদ্রোহের ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়া। এটি সংক্ষেপে বলতে গেলে তদন্ত কমিশন গঠন এবং জবরদস্তি নীল চাষ বন্ধ করাই ছিল সরকারের মূল প্রতিক্রিয়া। 18, নীল বা সাঁওতাল বিদ্রোহের মতো গণ আন্দোলনের একটি ফলাফল। না, নীল বা সাঁওতাল বিদ্রোহের মতো গণ আন্দোলনের একটি ফলাফল হচ্ছে ব্রিটিশ সরকার কৃষকদের সমস্যার দিকে নজর দিতে বাধ্য হয় এবং প্রশাসনিক নীতিতে পরিবর্তন আনে। সংক্ষেপে, এই ধরনের বিদ্রোহ ব্রিটিশ সরকারের উপর চাপ সৃষ্টি করে এবং তাদেরকে নীতি ও শাসনে কিছু সংস্কার করতে বাধ্য হয়। 19 নম্বর, নীল ও সাঁওতাল বিদ্রোহ কেন ঔপনিবেশিক শাসনের প্রাথমিক প্রতিরোধ বোঝার জন্য গুরুত্বপূর্ণ? না, নীল ও সাঁওতাল বিদ্রোহ উপনিবেশিক শাসনের প্রাথমিক প্রতিরোধ বোঝার জন্য গুরুত্বপূর্ণ এই কারণে, এগুলো ছিল সাধারণ কৃষক ও জনজাতির প্রথম বৃহৎ সংগঠিত বিদ্রোহ, যা দেখায় যে ব্রিটিশ শাসনের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে জনগণ প্রাথমিক স্তর থেকেই প্রতিরোধ শুরু করেছিল। এই বিদ্রোহগুলি পরবর্তী জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি তৈরি করে, কারণ এগুলো ভারতীয় সমাজে ঐক্য, প্রতিরোধ ও স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল। সংক্ষেপে এটা বললে, না, নীল বিদ্রোহ ও সাঁওতাল বিদ্রোহ ভারতীয়দের প্রথম উপনিবেশিক বিরোধী গণপ্রতিরোধের স্পষ্ট নিদর্শন। 20 নম্বর, 1857 সালের বিদ্রোহীদের প্রধান রাজনৈতিক ফলাফল কী ছিল? না, 1857 সালের বিদ্রোহীদের প্রধান রাজনৈতিক ফলাফল ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো। ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকারের হাতে চলে যায়, ব্রিটিশ রাজ প্রতিষ্ঠিত হয়। সংক্ষেপে এটাই বললে, কোম্পানির শাসন শেষ হয়ে ভারত সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে চলে যায়। 21 নম্বর, ঝাঁসির সঙ্গে যুক্ত 1857 সালের বিদ্রোহের একজন প্রধান নেতার নাম। এখানে দুজন নেতার নাম দেওয়া হয়েছে। তাহলে ঝাঁসির সঙ্গে যুক্ত 1857 সালে বিদ্রোহের দুইজন নেতার নাম কি? না, একজন রানী লক্ষ্মীবাঈ আর একজন তাতিয়া টোপে। 22 নম্বর, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে এবং কবে প্রতিষ্ঠিত করেছিল? তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেটি কে এবং কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। তাহলে ভারতের রাজনৈতিক দাবিদাওয়ার প্রকাশ, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং ব্রিটিশ সরকারের কাছে সংস্কারের দাবি উপস্থাপনের জন্য একটি সর্বভারতীয় রাজনৈতিক মঞ্চ গড়ে তুলতেই কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়। তাহলে ভারতের রাজনৈতিক দাবি দাওয়া প্রকাশের জন্যেই এটি একটি
কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল। 23 সাঁওতাল কারা ছিলেন এবং তারা কেন বিদ্রোহ করেছিল? না, সাঁওতাল ছিল পূর্ব ভারতের একটি আদিবাসী জনগোষ্ঠী, প্রধানত বর্তমানের ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গ অঞ্চলের বসবাস করত তারা। তাহলে এই সাঁওতাল যারা, তারা বর্তমানে যে ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গ আছে সেই সমস্ত এলাকাতে তারা বসবাস করত, তাদেরকেই সাঁওতাল বলা হচ্ছে। জমি দখল, জমিদার মহাজনের অত্যাচার, উচ্চ সুদে ঋণ এবং ব্রিটিশ শাসনের অন্যায় আচরণ, এই শোষণের বিরুদ্ধে সাঁওতালরা 1855 সালে বিদ্রোহ করে। সংক্ষেপে বললে শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে সাঁওতালদের সংগঠিত প্রতিবাদী ছিল সাঁওতাল বিদ্রোহ। 24 নম্বর 1857 সালের বিদ্রোহ ব্যর্থ হওয়ার একটি কারণ উল্লেখ করো। না, 1857 সালের বিদ্রোহ ব্যর্থ হওয়ার একটি প্রধান কারণ ছিল না বিদ্রোহের মধ্যে সমন্বয় ও একক নেতৃত্বের অভাব। তাহলে সাঁওতালরা এককভাবে বিদ্রোহ করেনি, এটাই প্রধান কারণ। কারণ এককভাবে যদি সবাই মিলে বিদ্রোহ করে তাহলে তাদেরকে দমন করা সহজ ব্যাপার নয়। বিদ্রোহ বিভিন্ন অঞ্চলে ছড়ালেও কোনো কেন্দ্রীয় নেতৃত্ব বা সুসংগঠিত পরিকল্পনা না থাকায় আন্দোলন শক্তভাবে টিকতে পারেনি। এরপর লাস্ট কোশ্চেন বা 25 নম্বর, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনপ্রিয় আন্দোলন কৃষকদের ভূমিকা কেমন ছিল? না, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনপ্রিয় আন্দোলনে কৃষকদের ভূমিকা ছিল শোষণের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলা আর জাতীয় চেতনা বিস্তার করা। তাহলে এই শোষণের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলা, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, দেকার কৃষক আন্দোলন সহ নানা বিদ্রোহ কৃষকেরা ব্রিটিশ ও জমিদারি অত্যাচারীদের বিরুদ্ধে লড়াইয়ের নামে। জাতীয় চেতনা বিস্তার করা, না তাদের বিদ্রোহ সাধারণ মানুষদের মধ্যে ব্রিটিশ শাসনের প্রতি অসন্তোষ বাড়িয়ে জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি শক্ত করে। সংক্ষেপে কৃষকেরা ছিল ব্রিটিশ বিরোধী জনপ্রিয় আন্দোলনের মূল শক্তি। আজকের এই 25টাই কোশ্চেন ছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পি স্টাডি 1।